আজকের আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে জটিল সংখ্যার লেকচার 3টা। তো গত লেকচার অবধি আমরা দেখে আসছিলাম হচ্ছে এটার মানে আমরা লাস্ট লেকচারে হচ্ছে পোলার আকারের বেশ কিছু টার্ম দেখছিলাম। তার আগের লেকচারে হচ্ছে যে মানে কার্টেসীয় টু পোলারের মধ্যে সম্পর্ক, এই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকের চ্যাপ্টার মানে আজকের লেকচারটাতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি বলতে পারা যায় হচ্ছে যে সবচাইতে ইম্পর্ট্যান্ট কয়েকটা টার্ম একটু আলোচনা করবো আর কি। আমরা মোটামুটি হয়তো এমসিকিউ রিলেটেড প্লাস হচ্ছে রিটেনেও বেশ কিছু টার্ম আসবে, ইঞ্জিনিয়ারিংয়ের রিটেনেও হতে পারে, প্লাস হচ্ছে ভার্সিটির এমসিকিউ বা রিটেন প্লাস তোমাদের একাডেমিক, মোটামুটি সবই কাভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা ফার্স্টেই গত লেকচারে আমরা মানে যেগুলো দেখে আসছিলাম এর মধ্যে কয়েকটা মানে জিনিস এখানে একটু আলোচনা করব, যে মানে আলোচনা করার দরকার নেই, তোমরা হয়তো বা এটা মনেও আছে আর কি, যে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড বেশ কিছু টার্ম দেখে আসছিলাম আর কি। তো এবং আমরা পোলার ফরম্যাট থেকে মডুলাস এবং কীভাবে আর্গুমেন্ট নির্ণয় করা যায়, তো এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এখন তো আজকের প্রথম যে কাহিনীটা সেটা একটু বলি, যে এইটা একজন আমাকে জিজ্ঞাসা করেছিল এবং এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, ভার্সিটিতে এটা দেয়। সেটা হচ্ছে যে ভাইয়া রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি এত ইজ ইকুয়াল টু কত হয়, ঠিক আছে? এখন অনেকেই হয়তো বা এটা এভাবে বলতে পারো যে ভাইয়া আমি যদি দুইটা রুটকে একটা রুট করে নিই তাহলে কি হবে, মাইনাস এ ইন্টু হচ্ছে কত, মাইনাস বি। তাহলে কত আসা উচিত, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে রুট ওভার কত, এ বি। অনেকেই বলবা রুট মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট এ বি। এই কথাটা একদমই সত্য কথা না। কেন সত্য না এটা একটু বলি। আমরা যদি এই জিনিসটাকে এইভাবে বলি, যে যেটা আচ্ছা মনে করো যে রুট মাইনাস এ ইন্টু হচ্ছে রুট মাইনাস বি, দেখো তো এই জায়গাতে এই রুট ওভার এ কে যদি আমরা এরকম লিখতাম যে মানে রুট ওভার মাইনাস এ কে রুট এ ইন্টু হচ্ছে রুট মাইনাস ওয়ান, ঠিক আছে? আবার রুট বি ইন্টু রুট মাইনাস ওয়ান, কোনো সমস্যা আছে? কারণ কি আমরা জাস্ট হচ্ছে যে কি এই মাইনাসটা জাস্ট আর একটা রুটের মধ্যে ফেলে দিয়েছি। তাহলে তুমি এবার বলো দেখি, যে এই যে রুট ওভার মাইনাস ওয়ান আবার রুট ওভার মাইনাস ওয়ান, এটা মানেই তো আমরা কি জানি, কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাহলে তুমি এখানে কী ভাববা, যে রুট এ ইন্টু আই আবার রুট বি ইন্টু কত, আই। তাহলে আইতে কত হয়ে যায়, আই স্কোয়ার। তাহলে এই দুটাকে যদি রুট ওভার একসাথে করি তাহলে কত হচ্ছে, আই স্কোয়ার। তার মানে তুমি বলতে পারতেছো যে রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস রুট ওভার এ বি। এইটা হচ্ছে সত্য কথা, অর্থাৎ এইটা কখনোই সত্য হবে না, ইজ নট এত, ঠিক আছে? এটা ম্যাক্সিমামই ভুল করে এবং হচ্ছে যে এইটা হচ্ছে তোমার এমসিকিউ এর প্রথম নাম্বার অপশানে দিয়ে দিবে রুট এ বি, যেটা ম্যাক্সিমামে রুট এ বি মারে, কিন্তু অ্যাকচুয়ালি হবে কত, মাইনাস রুট ওভার এ বি। তো কথাটা হচ্ছে আমরা কখন এরকম লিখবো, দেখো যে আমি যদি থিওরিটা একটু দেখি, যে রুট এ ইন্টু মনে করো রুট বি ইজ ইকুয়াল টু আমরা রুট ওভার এ বি, এইটা কখন সম্ভব? এইটা শুধুমাত্র তখনই সম্ভব যখন হচ্ছে এ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো আর হচ্ছে বি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। শর্ত হচ্ছে এটা, মানে এও ধনাত্মক হওয়া লাগবে ইন্ডিভিজুয়ালি, আবার বিও মনে করে ইন্ডিভিজুয়ালি ধনাত্মক বা শূন্য হতে পারে, শূন্য হলে তো জিরো ইজ ইকুয়াল টু জিরো হয়। তাহলে এইটা এই ক্ষেত্রে সম্ভব, কিন্তু মনে করো যদি মাইনাস যদি হয়, তাহলে যদি আমি এরকম বলি যে মনে করো এটাকে অনেকে এভাবে বলতে পারে যে এটাকে কখনো এরকম সম্ভব এটার জন্য যে এ মনে করো যে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো আর বি লেস দেন জিরো, অথবা তোমার এ লেস দেন জিরো বি গ্রেটার দেন অর ইকুয়াল মনে করো জিরো, ঠিক আছে? বা আমি ইকুয়ালটা মনে করো বাদিয়ে দিলাম ধরো, ঠিক আছে? অথবা তুমি যদি এরকম বলো যে এ লেস দেন জিরো আবার মনে করো যে বি লেস দেন জিরো, তাহলে এইগুলা কোনোটার জন্যই এইটা সত্য না, ঠিক আছে? এইটার জন্য আচ্ছা এই শর্তের জন্য আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে যে এইটা কখন সত্য, শুধুমাত্র এইটার জন্য। আর এইগুলো শর্তের জন্য এই রুট ওভার মনে করো যে এ ইন্টু রুট বি ইজ ইকুয়াল টু মানে ইজ নট আমরা লিখবো হচ্ছে রুট এ বি। ক্লিয়ার? তাহলে আমার এই ফরম্যাটটা হচ্ছে যে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এমসিকিউর জন্য এটা মনে রাখবে। এবং এটা হচ্ছে যে কি একটা জটিল সংখ্যার একদম মানে বেসিকটা আর কি, বেসিক হচ্ছে যে এখান থেকে পাওয়া যায়। তো যাই হোক, এটা একটু ক্লিয়ার করার দরকার ছিল, ক্লিয়ার করে দিলাম। এবারে দেখো
আমরা আজকের গতদিন জটিল সংখ্যার হচ্ছে কিছু ধর্ম দেখে আসছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা ওই জটিল সংখ্যারই, যেমন আমরা বাস্তব সংখ্যাতে হচ্ছে যে পড়ে আসছিলাম যে মানে ধরো মডুলাস হচ্ছে যে দুইটার বাস্তবের যোগফল, সেখানে যদি মডুলাসটা আলাদা আলাদা করে দিচ্ছিলাম, মানে পরমাণ যদি আলাদা আলাদা করে দিই, সেক্ষেত্রে এই যে ধর্মগুলো যেগুলো ছিল এই জটিলের ক্ষেত্রেও এইরকম টাইপের কিছু ধর্ম আছে, ঠিক আছে। যে তোমার আমি যদি টাইটেল দিই যে জটিল সংখ্যার পরম মান এবং হচ্ছে যে কি আর্গুমেন্ট সংক্রান্ত ধর্ম, ঠিক আছে। জটিল সংখ্যার এগুলো আগেই বলে নিই। জটিল সংখ্যার পরম মান মানে কি, যেটা মডুলাস, পরম মান ও আর্গুমেন্ট সংক্রান্ত ধর্মাবলী, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে আমরা মোটামুটি বাস্তব সংখ্যাটা পরিচিত আছি আর কি, তো জটিল সংখ্যাটা একটু একটু করে দেখবো। দেখো প্রথম যদি এরকম বলি যে মডুলাস জেড, মানে কোনো একটা জটিল সংখ্যার যদি মডুলাস বলি, এইটার যে মানটা হবে, মডুলাসটা হবে, যদি তার অনুবন্ধীর হচ্ছে যে কি মডুলাস বলি, সেম হবে না। কারণ দেখো দেখি যে কোনো একটা মানে জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটার এক্স প্লাস আই ওয়াইয়ের মডুলাস, তাহলে এইটার মানটা কত হয়, দুটো ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার। যদি আমি তার অনুবন্ধী করি, অনুবন্ধী মানে কত, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটা কত হবে, রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আয়ের সাথে যেটা থাকে মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার। এটা মানেও তো সেম কাহিনী, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এইটারও যা মান এইটারও ঠিক সেম মান। আবার যদি আমি এরকম বলতাম যে মনে করো জেড, মানে মাইনাস এর সাথে আগে গুণ দিব, আগে এর সাথে মাইনাস গুণ দিব, যেটা মানটা হবে ওই সেমটাই আসবে আর কি, ঠিক আছে। মাইনাস দিলে কারণ মাইনাসের উপর স্কোয়ার প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে ঘুরে ফিরে পজিটিভ হয়। আবার তুমি যদি বলো যে মাইনাস অনুবন্ধীর হচ্ছে যে কি মডুলাস, একই মান আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুবই ইজি ফর্মেট আর কি, জাস্ট ধর্মগুলো মনে রাখার জন্য, কারণ এগুলো তোমার এমসিকিউতে দিয়ে দেয় মাঝে মাঝে। আবার 2 নম্বর যদি এরকম বলি যে মনে করো তারপর যদি স্কোয়ার করে হয়, যে ধরো মডুলাস জেড এর উপর স্কোয়ার যা হবে, মডুলাস জেড মনে করো যে বারের উপর স্কোয়ার যা হবে, মডুলাস মাইনাস জেড এর উপর স্কোয়ার যা হবে, মাইনাস জেড বারের উপর স্কোয়ার যা হবে, প্রত্যেকটাই হচ্ছে যে কি সেম আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবা। দেন 3 নম্বরে আমরা যেটা হচ্ছে যে বাস্তব সংখ্যাতে পড়ে আসছিলাম, যে মডুলাস মনে করো জেড ওয়ান প্লাস হচ্ছে যে জেড টু, দুইটা জটিল সংখ্যার যোগফল করে তার যেটা মডুলাস হবে, আমি যদি আলাদা আলাদা তার হচ্ছে যে কি করি, মনে করো জেড ওয়ানের মডুলাস প্লাস হচ্ছে কত জেড টু এর মডুলাস, এইটা যদি যোগফল করি তাহলে কি হবে, এই পাঁচটা অল টাইম বড় বা সমান হইতে পারে। আবার যদি এরকম করতাম যে জেড ওয়ান মাইনাস হচ্ছে জেড টু, দেন আমি আলাদা আলাদা করে যোগ করতেছি ধরো, ঠিক আছে, এক্ষেত্রেও এই দিকের মানটা সমান অথবা তার চাইতে বড় হবে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ফরম্যাট আছে আর কি, যে এইটার ক্ষেত্রে দেন মাইনাসের ক্ষেত্রে আবার যদি আমরা মাইনাস করি আর কি, এটার ক্ষেত্রে তো আমি কি করলাম যে হচ্ছে যে মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু করছি। এবার যদি মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু করতাম, তাহলে এইটা সবসময় বড় হইতো বা সমান হইতো আর কি, ঠিক আছে। এবং এগুলো থেকে আরও কিছু বলি, যে এখানে যে সবসময় যে দুইটাই এরকম ধনাত্মক থাকবে তার এরকম না, কিন্তু তোমার হচ্ছে যে এরকম অসংখ্য থাকতে পারে। এটা এরকম আছে, ধরো মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু প্লাস ডট 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 মনে করো জেড এন সংখ্যক আর কি। তাহলে এখানে কি বলবা, আমি যদি আলাদা আলাদা করে দিই যে মডুলাস জেড ওয়ান প্লাস হচ্ছে মডুলাস জেড টু প্লাস ডট 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 মডুলাস মনে করো যে কত জেড এন, ঠিক আছে, তাহলে এই পাঁচটা অল টাইম বড় হবে আর কি। তো এই জিনিসগুলো একটা বুঝলে বাকিটা এমনিতেই বুঝবা আর কি, ঠিক আছে। তো তাহলে আরও বলি, তোমার হচ্ছে মনে করো 5 নম্বর, ধরো এটা দেখলাম কি যে মাইনাস দিয়ে এখানে প্লাস করেছিলাম। এবার যদি আমি জেড ওয়ান মাইনাস হচ্ছে জেড টু, দেন আমি যদি এটা জেড ওয়ান মাইনাস হচ্ছে কত জেড টু করি, তাহলে দেখো এই জিনিসটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল হবে। এবার মডুলাস মনে করো জেড ওয়ান ইন্টু জেড টু যদি করি, ধরো দুইটার মডুলাস, এটাকে এভাবে লেখা হয় অ্যাকচুয়ালি, আমি দুটাই লিখে দিচ্ছি, যে এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা যে জেড ওয়ান ইন্টু হচ্ছে জেড টু, ঠিক আছে। অথবা এটাকে লেখার এরকম নিয়ম আছে যে মডুলাস জেড ওয়ান ইন্টু হচ্ছে জেড টু, এই যে দেখো দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস, এটা ইজ ইকুয়াল টু কী হবে, মডুলাস হচ্ছে যে জেড ওয়ান ইন্টু মডুলাস জেড টু, ঠিক আছে। তো আবার যদি ভাগের ক্ষেত্রে বলি,
আবার ভাগের ক্ষেত্রে বললে জাস্ট ভাগ হয়ে যাবে। এটা কি মানে মেন কথাটা হচ্ছে এরকম, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস যা হবে, আমি যদি ওই দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা মডুলাস করে গুণ করি সেম কাহিনী। আবার যদি ভাগফল থাকে তাহলে ভাগফল করে আসবে আর কি, ঠিক আছে। অর্থাৎ 7 নম্বরটা এরকম আসবে যে মনে করো মডুলাস Z1 বাই হচ্ছে কত Z2, তার মানে কত মডুলাস Z1 ডিভাইডেড মডুলাস Z2, বা তুমি হচ্ছে যে মডুলাস চিহ্ন দিয়েও করতে পারো আর কি, একই কথা। এরপর 8 নম্বরে মনে করো আর্গুমেন্ট দেখি, ধর আর্গুমেন্ট আছে এরকম Z1 ইন্টু হচ্ছে Z2, তো এইটা একটু জাস্ট পার্থক্য যে আর্গুমেন্টের ক্ষেত্রে এখানে তুমি কি বলবা যে মডুলাস আমি গুণ করেছি তাই আর্গুমেন্টও গুণ করবে, এরকম না, এটার ক্ষেত্রে যোগ হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 প্লাস হবে আর্গুমেন্ট অফ Z2, অর্থাৎ এটা গুণ থাকলে প্লাস হবে, আর যদি ভাগ থাকতো মনে করো Z1 ডিভাইডেড হচ্ছে Z2, তাহলে আর্গুমেন্ট আলাদা আলাদা বের করে বিয়োগ করা লাগতো, Z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট অফ Z2, ঠিক আছে। এই কয়েকটা ধর্ম আমার মোটামুটি কাজে লাগবে এবং এগুলো প্রমাণও দেয়। তো প্রমাণটা খুবই ইজি, তোমরা Z1 ধরে নিলে x1 প্লাস iy1, Z2 ধরে নিলে x2 প্লাস iy2, জাস্ট সুন্দর করে হচ্ছে লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রমাণ করবা, ঠিক আছে। তো হয়তো আমি টাইপে যখন যাব তখন এগুলো দু একটা প্রমাণও দেখাই দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের জটিল সংখ্যার ধর্ম মানে এই পরমাণু সংক্রান্ত ধর্ম যেগুলো ছিল এগুলো বললাম। ওকে, আমরা এবার এককের ঘনমূল, যেটা আজকে সবচাইতে, আচ্ছা তার আগে এককের ঘনমূলের আগে আরেকটা জিনিস বলে নিই, এটা এই অধ্যায় যেহেতু তোমাদের অক্ষরপত্র যদি কেউ বই ফলো করো তাহলে আগের অধ্যায় আছে, যেহেতু কেতাবের বই একটা অধ্যায় দিয়ে দিয়েছে আর কি, জটিল সংখ্যার 3 শুধু 3, আর অক্ষরপত্রতে আছে হচ্ছে যে 3-এর A আর 3-এর B, ঠিক আছে। তো 3-এর A তে আমি হচ্ছে যে তাহলে কভার করে দিই আগে আর কি, ঠিক আছে। এই কনসেপ্টটা কাজে লাগবে সঞ্চারপথ সংক্রান্ত আর কি, ঠিক আছে। এই জটিল সংখ্যাতেও এসে কি পাইলা, সঞ্চারপথ। তো আমরা নর্মালি সঞ্চারপথের যে মানে কনসেপ্ট, আমরা এই কনসেপ্টটা হচ্ছে যে আমরা সরলরেখাতে শিখে আসছিলাম, সরলরেখা বলো, তারপরে বৃত্ততে শিখে আসছি, দেন আবার কি কণিকে শিখলাম, ঠিক আছে। তো এই সেম জিনিস এখানে আছে হচ্ছে সঞ্চারপথ। তো এটা হচ্ছে জটিল সংখ্যা থেকে কিভাবে সঞ্চারপথ নিয়ে আসা যাবে, অর্থাৎ আমরা তো গ্রাফিক্যালি একটা জটিল সংখ্যাকে গ্রাফিক্যালি যে প্লট করলাম, এটা আমাদেরকে আর্গন্ট, বিজ্ঞানী আর্গন্ট হচ্ছে যে কি উনি ফার্স্ট হচ্ছে যে গ্রাফিক্যালি প্লট করে দেখাইছিল। তার মানে তুমি চিন্তা করো গ্রাফিক্যালি যদি প্লট করা যায় তার মানে সরলরেখা আঁকতে পারবা, তুমি একটা বৃত্ত অঙ্কন করতে পারো, অর্থাৎ জটিল সংখ্যা দিয়ে তুমি এখন যে কোনো টাইপের সঞ্চারপথ নিতে পারবা। তো সঞ্চারপথের সংজ্ঞা আমরা কি জানি, যে নির্দিষ্ট একটা শর্ত মেনে একটা চলমান বিন্দু চলার পথকে আমরা কি বলতেছি, সঞ্চারপথ, তাই তো। তো এখানকার ক্ষেত্রে সঞ্চারপথ কীরকম কীরকম হতে পারে সেটা আমি একটু দেখাচ্ছি। ওকে, দেখো, ধরো আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ধরো এক্সাম্পল বলতেছি যে জেড ইজ ইকুয়াল টু মনে করো এক্স প্লাস আই ওয়াই হলে মডুলাস বলে দিলাম মনে করো যে জেড -5 এত ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে যে 7, মনে করো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এত ইজ ইকুয়াল টু এত দ্বারা সৃষ্ট সঞ্চারপথ নির্ণয় করো, এত দ্বারা সৃষ্ট সঞ্চারপথ নির্ণয় করো। তো এইটা মনে করো তোমার হচ্ছে কোশ্চেন, বলে দিল যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, দেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বারা সৃষ্ট সঞ্চারপথ কীরকম হবে এটা আমাকে বের করতে বলছে। তো তুমি কি দেখে বলতে পারবা যে এখানে হচ্ছে যে এটা তো জটিল সংখ্যা, তাহলে তুমি কীভাবে বুঝতে পারবা যে এটা হচ্ছে যে তোমার কি আসবে, ঠিক আছে না। তো এই জিনিসটা খুবই মানে আমি এমসিকিউ এর জন্য একদম মানে তোমার 5 সেকেন্ডও লাগবে না আর কি, জাস্ট চোখের পলকে তুমি বলে দিবা যে এটা হচ্ছে যে ভাই এটা একটা বৃত্ত বা এটা একটা সরলরেখা বা এটা একটা অধিবৃত্ত বা উপবৃত্ত, তুমি এটা বলে দিতে পারবা। আমি জাস্ট এটা কনসেপ্টটা বলে আমি পরে এমসিকিউটা আর কি বলে দিচ্ছি না। তো এটা সলিউশনটা শুরু করি। তা এখানে দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর হচ্ছে এখানে জেড -5 ইজ ইকুয়াল টু 7। ওকে, তাহলে জেডের মানটা এখানে বসাই দাও। তাহলে জেডের মান কত আসবে, আসবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই -5 ইজ ইকুয়াল টু 7। তাহলে দেখো এখানে হচ্ছে আমি কি বলেছিলাম যে মডুলাস যখন নির্ণয় করব তখন কি বাস্তব রুট ওভার হচ্ছে বাস্তব যে অংশটুকু থাকে, অর্থাৎ এক্স -5 এর উপর স্কোয়ার আর আয়ের সাথে যা থাকবে তার উপরে হচ্ছে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 7। তাহলে উভয় পক্ষে এবার স্কোয়ার করে দেখো কি হয়,
তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে কত 5 5 25 প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 10x আর মাইনাস হচ্ছে কত 24 ইজ ইকুয়াল টু 0। এই যে দেখো, তাহলে এই অংশটা কি আসতেছে, দেখো আমরা কণিকের ক্ষেত্রে এটা জিনিস অলরেডি বলে আসছি, কণিক যেহেতু পড়াই দিয়েছি, আমি আর এই কনসেপ্ট বলবো না, কারণ কণিকের সাধারণ সমীকরণ থেকে আমরা সব কিছু জানতাম যে কোনটা বৃত্ত হয়, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত। ঠিক আছে, যারা হয়তোবা এই লেকচারটা প্রথম মানে হয়তোবা এখানে এসে দেখতেছো, এটা বুঝতে পারতেছো না, তারা কণিকের আমার হচ্ছে ফার্স্ট লেকচারটা দেখবা, তাহলে হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তার আমরা পড়ে আসছিলাম যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় আর এক্স ওয়াইয়ের গুণফল আকারে যদি না থাকে, তাহলে এটা একটা বৃত্ত হয়। তাহলে এই সঞ্চার পথটা হবে একটা বৃত্ত। এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটা দেখে কি করে বুঝবা যে এটা হচ্ছে একটা বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, তো এটা আমি এবার এমসিকিউতে বলে দিচ্ছি না। এমসিকিউটা মোটামুটি ইজি হবে আর কি। দেখো, এক নম্বরে এটা দিয়ে দিই। এখানে কীরকম ছিল, জেড প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধরো K1 দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট ছিল, মানে K1 এর মানে এখানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, তো এটা ম্যাটার না, আমি প্লাস দিয়েছি তাই মানে যে হচ্ছে যে এখানে শুধু প্লাসই থাকবে তাও না, কে এর মান যদি ঋণাত্মক হয় তাহলে তো এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে না? তো এইরকম ফরম্যাট যদি পাও তাহলে এইটা হবে একটা বৃত্ত। আমরা তো তাই দেখে আসলাম, বৃত্তই তো আসলো। ঠিক আছে, 2 নাম্বার যদি এরকম থাকে, এদিকে মনে করো একটা হচ্ছে যে এ জেড প্লাস হচ্ছে K1 ইজ ইকুয়াল টু বি জেড প্লাস হচ্ছে K2। তার মানে কি যে এখানে এই বাম দিকে দেখো যে আমার এখানে একটা মডুলাস এদিকে আরেকটা মডুলাস। ঠিক আছে, তো এই জেডের সহগ যদি আলাদা থাকে, ধরো এ মনে করো একটা ধ্রুবক 2 বা 5 বা যে কোনো কিছু, আর এই পাশে জেডের সহগ যদি আলাদা থাকে, তাহলে এটার ক্ষেত্রে এটাও একটা বৃত্ত হবে। এবং তোমরা প্রমাণ করে দেখবা, বাসায় মনে করো যে তোমরা নিজে নিজে দেখবা যে এর জায়গাতে মনে করো কত 2 বসায় দাও, তাহলে 2z প্লাস সামথিং, এখানে মনে করো 3z প্লাস সামথিং, মানে এ আর বি কিন্তু সমান না। এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে এখানে এ ইজ নট বি, এ আর বি সমান হয়ে গেলে সেটা একটা সরলরেখা হয়, এটা আমি বলে দিব আর কি সরলরেখাটাও। তাহলে এখানে এ ইজ নট বি হইলে সেটা একটা বৃত্ত হয়। 3 নম্বরে দেখো, যদি তোমার এটা থাকে এরকম যে এটা এবার বাইরে দিয়ে দিলাম, আর জেড প্লাস K1 ইজ ইকুয়াল টু বি ইন্টু জেড প্লাস K2, অর্থাৎ এখানে জেড আর এই জেডটা সমান আছে সহগটা, কিন্তু বাইরের মনে করো যে কি সহগ আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এটা একটা বৃত্ত হবে। ঠিক আছে, এবারে আবার এখানেও কিন্তু সেম কথা, এই এ আর বি কিন্তু সমান না। এ আর বি যদি সমান হয়ে যাইতো তাহলে তো উভয় পক্ষ থেকে ইয়াটা কেটে যায় আর কি। ঠিক আছে, তো এখানেও সেম কথা যে এ ইজ নট কত বি, এ বি সমান না। এরপরে ধরো এরকম আছে যে জেড প্লাস K1 ইজ ইকুয়াল টু জেড প্লাস হচ্ছে K2, এইটা যদি হয় সেক্ষেত্রে একটা সরলরেখা হয়। কেন সরলরেখাটা হয়? দেখো, সরলরেখার সর্বোচ্চ ঘাত কত 1। তা আমার আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো এখানে আর কি, যে এটারই মনে করো এক্সাম্পল একটা, ধরো এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো এক্স প্লাস আই ওয়াই মনে করো -2। তাহলে বলো দেখি এখান থেকে আসবে কত, যে রুট ওভার তো কাটাকাটি হয়ে যায়, তাহলে এক্স প্লাস 1 উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার। অলরেডি ওয়াই স্কোয়ার কেটে গেল। তারপরে যদি এখন সলভ করো তাহলে আসবে কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4x প্লাস হচ্ছে 4। তাহলে দেখো যে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পুরো টার্মটাই কিসের একটা কি সরলরেখা একঘাত হয়ে গেল না? অর্থাৎ আমার যদি দুই দিকে জেডটা সমান হয়ে যায়, অর্থাৎ তার সহগ যদি 1 থাকে বা একই রকম হয়ে যায়, তাহলে তোমার কি এই দ্বিঘাতের ফরম্যাটগুলো কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, ওই কারণে তোমরা যদি এরকম দেখো যে দুইটা সমান হয়ে গেছে, তাহলে এটা একটা সঞ্চারপথটা একটা সরলরেখা হবে। ওকে, এরপরে দেখো 4 নম্বরটা দেখলাম, 5 নম্বর দেখো। 5 নম্বর যদি এরকম থাকে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে হচ্ছে 3টা ফরম্যাট দেখে নিলাম, আবার সরলরেখাও দেখলাম। যদি এরকম থাকতো যে জেড প্লাস হচ্ছে K1 ইজ ইকুয়াল টু, বা কে এখানে একটা কনস্ট্যান্ট দেবো, ইজ ইকুয়াল টু এদিকে এক্স অথবা ওয়াই, যে কোনো একটা, তাহলে এক্স অথবা ওয়াই হলে এটা একটা হয় পরাবৃত্ত। তোমরা বাসায় চেক করে দেখবা এটা। ঠিক আছে, দেন 6 নম্বরে যদি এরকম থাকে জেড প্লাস K1
প্লাস হচ্ছে জেড প্লাস K2 ইজ ইকুয়াল টু K3, যেখানে K1 K2 K3 এগুলো হচ্ছে ধ্রুবক। এইটা যদি হয় তাহলে এটা হবে একটা উপবৃত্ত, ঠিক আছে। আর 7 নম্বরে দেখো, 7 নম্বরে এটা যদি মাইনাস আকারে থাকে, জেড প্লাস K1 মাইনাস হচ্ছে জেড প্লাস K2 ইজ ইকুয়াল টু K3, তাহলে এটা হবে একটা অধিবৃত্ত। আমরা অধিবৃত্ত আর উপবৃত্তের সমীকরণ অলরেডি জানি। উপবৃত্তটা দেখো, উপবৃত্ত কি হয়, উপবৃত্ত হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই যে প্লাস আকারে আছে তো উপবৃত্ত। আর অধিবৃত্তটা x স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড b স্কোয়ার, যে মাইনাস আছে তাই এটা কি হবে একটা অধিবৃত্ত, ঠিক আছে। তো এই ফরম্যাটগুলা তোমরা হচ্ছে যে ইয়েতে যদি মানে এমসিকিউতে যদি থাকে জাস্ট দেখেই বলে দিতে পারবা যে এইটা এই ফরম্যাটের মধ্যে পড়ে, মানে এটা সঞ্চার পথ হচ্ছে এরকম, ঠিক আছে। কারণে এই এমসিকিউটা খুবই সোজা। ওকে, তাহলে আমার মোটা এগুলো আমরা হচ্ছে টাইপেই দেখবো, অঙ্কের টাইপে যখন যাব তখন হচ্ছে অঙ্কগুলো দেখবো, দেন আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমরা যেটা দেখতে চাইছিলাম, যে অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে এককের ঘনমূল। এককের ঘনমূল। আচ্ছা, একক মানে কত? একক মানে 1, তাহলে একের ঘনমূল আমরা যেটা আগে বের করতাম যে √3 মানে যে এককের ঘনমূল, এটা মানে শুধুই বলতাম হচ্ছে 1। আসলে কি এটা আমাদের সঠিক ছিল? আংশিক সঠিক ছিল, পুরোটা সঠিক ছিল না। কেন? দেখো, এককের ঘনমূল এখানে কয়টা মূল থাকা উচিত? 3টা। এখানে কি আমরা 3টা মূল নিয়েছিলাম? একটা, তাহলে বাকি 2টা গেল কোথায়? তাহলে ওই কাহিনীটাই হচ্ছে আমরা বের করে দেখাবো আজকে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা পুরোটা সঠিক না, এটা হচ্ছে আংশিক সঠিক, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে ধরে নিয়ে করব, যে ধরো √3 যেটা আমরা হচ্ছে যে বের করবো, এটা ইজ ইকুয়াল টু মনে করো x, অর্থাৎ লাস্ট পর্যন্ত x এর 3টা মান আমাকে বের করা লাগবে। তাহলে দেখো উভয়পক্ষে কিউব করে দাও, তাহলে x³ ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে 1টাকে পাশে পার করে নাও, তাহলে x³ মাইনাস 1-এর উপর কিউব ইজ ইকুয়াল টু 1, মানে 1-এর উপর কিউব মানে 1-এর উপর কিউব মানে তো কত? 1ই হয়। তাহলে এটা হচ্ছে কি a³ মাইনাস b³ এর সূত্র পড়ে, তাহলে কত হয়? x মাইনাস 1 ইন্টু হচ্ছে x স্কোয়ার প্লাস x প্লাস হচ্ছে কত? 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে তুমি কি বলতে পারবা যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে x এর মান 1। এই যে x মানে কি, যে এটা জাস্ট একটা আংশিক আমরা বের করে রাখি যে √3 ইজ ইকুয়াল টু 1, কিন্তু এখানে যে আরও 2টা আছে তো এটা তো আমাকে বের করা লাগবে, অর্থাৎ x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা তো মিডল টার্ম যাবে না, তাহলে আমাকে হচ্ছে যে কি ওই মূলের সমীকরণটা বের করা লাগবে। তাহলে -1 প্লাস মাইনাস √b স্কোয়ার, মানে 1-এর উপর স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত? 2a। আচ্ছা, তার মানে এখান থেকে তুমি বলতে পারতেছ যে অতএব x ইজ ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √4 আর 1 বিয়োগ মানে -3 ডিভাইডেড কত? 2। এই যে এটা -3, বা তুমি হচ্ছে যে এটাকে কত কীভাবে লিখতে পারবা, যে -1 প্লাস মাইনাস √3 ইন্টু i। এই যে দেখো √3 মানে কত? √-3কে ভাঙালে কত হয়? √3 ইন্টু √-1, তার মানে কত? √3i, ঠিক আছে। এটাও লিখতে পারবা ডিভাইডেড কত? 2। অর্থাৎ এখান থেকে তাহলে তুমি 2টা মানে মান পাচ্ছ, অর্থাৎ একটা প্লাস দিয়ে প্লাস √3i ডিভাইডেড 2, আর একটা হচ্ছে মাইনাস দিয়ে, অর্থাৎ মাইনাস √3i ডিভাইডেড 2। তো এখানে কথাটা হচ্ছে, দেখো আমরা এককের ঘনমূল বের করতে চাইছিলাম, তাহলে এককের কয়টা ঘনমূল পাইলাম? এখানে পাইছি একটা 1, আর এই জায়গাতে হচ্ছে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা আর কি, এবং 2টা হচ্ছে জটিল সংখ্যা। তো তাহলে দেখো এককে 3টা ঘনমূল পাওয়ার দরকার ছিল, আমরা কিন্তু 3টাই ঘনমূল পেয়ে গেছি, ঠিক আছে। এটা কিন্তু একদম অ্যাকুরেট। তো এই জায়গা থেকে আমাকে বেশ কিছু আর কি টার্ম দেখা লাগবে। কি কি দেখা লাগবে আমি একটু বলতেছি, যে দেখো আমরা এই 2টা ঘনমূল পরস্পরের উপর স্কোয়ার মানে বর্গ হয়, এটার উপর যদি স্কোয়ার করো তাহলে এটা পাবা, বা এটার উপর স্কোয়ার করলে এটা পাবা। আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ওই কারণে আমরা এটাকে একটা মানে সিম্বল দিয়ে প্রকাশ করা, সেটা ওমেগা চিহ্ন। যদি তুমি এটাকে ওমেগা ধরো, তাহলে এটাকে ধরা লাগবে তোমাকে ওমেগা স্কোয়ার। কেন ওমেগা স্কোয়ার এটা বলে দিলাম, যে একটার উপর বর্গ করলে আরেকটা পাবা, এটার উপর বর্গ করলে এটা পাবা, ঠিক আছে। অথবা তুমি যে এরকম করতে চাও যে এইটাকেই ধরে নিবা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এটাকে ধরা লাগবে তোমার কত ওমেগা। তো এটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে। এটা জাস্ট সিম্বল আর কি, ওরা বলে দিয়েছে ওমেগা ধরতে, তাই আমরা ওমেগা ধরতেছে। আমাকে যদি এখানে ওমেগার বদলে পি কিউ এগুলো ধরতে বলতো, তাহলে পি স্কোয়ার আর পি হইতো আর কি, ঠিক আছে। এটা ম্যাটার না আর কি, এটা জাস্ট একটা সিম্বল আর কি, ঠিক আছে। তাহলে তুমি এটা জাস্ট চেক করো, মানে কি বললাম
যে এই দুটা পরস্পরের উপর কি লম্ব, এই দুটো হয় পরস্পরের উপর, মানে লম্ব বলতেছি, পরস্পরের বর্গ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা একটু চেক করব, যে তুমি চেক করবা হচ্ছে ধরো ওমেগা ধরলা এরকম, মানে ধরি ওমেগা তোমার -1 প্লাস √3i/2, তার মানে ওমেগা স্কোয়ারটা এটা হওয়া উচিত, তাই তো? তাহলে ওমেগা স্কোয়ার যে ওইটাই হবে এটা আমরা চেক করব। তো দেখো আমরা কি করলাম, উভয় পক্ষে স্কোয়ার করব, ওমেগা স্কোয়ার, তাহলে -1 প্লাস √3i/2 এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার করো তো, এখানে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার যেটাই করো আর কি, যে √3i এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 1 × √3i প্লাস হচ্ছে কত 1 এর উপর স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম, আর নিচে 2 × 2 = 4। তাহলে দেখো দেখি এখানে হচ্ছে 3 আর i স্কোয়ার মানে -1 মানে -3, আর এখানে হচ্ছে যে -2 √3i, আর এটা হচ্ছে +1 ডিভাইডেড কত 4, তার মানে আসতেছে তোমার -2 √3i ডিভাইডেড কত 4, অর্থাৎ এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকে -1 √3i ডিভাইডেড কত 2, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, সরি 4, তাহলে এই 2 আর এখান থেকে হচ্ছে যে কাটলে থাকে এরকম। তাহলে তুমি কি লিখতে পারতেছো যে অতএব ওমেগা স্কোয়ার = -1 √3i ডিভাইডেড কত 2। এই যে দেখো আমরা কি পাইলাম, বর্গ করেছিলাম এইটার উপরে, এই যে প্লাসের উপরে বর্গ করলাম, ঠিক আছে, অর্থাৎ প্লাসের উপর বর্গ করে পাইলাম কত মাইনাসটা, এবং এটা হচ্ছে যে পরস্পরের অনুবন্ধী, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এই ওমেগা আর ওমেগা স্কোয়ার পরস্পর গুণ অথবা পরস্পর যোগ করো, ঠিক আছে, তাহলে এইটা একটা বাস্তব মান হয়, ঠিক আছে। অর্থাৎ তোমার মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার পরস্পরের অনুবন্ধী, এই দুটো হচ্ছে পরস্পরের অনুবন্ধী জটিল, ঠিক আছে। অর্থাৎ এদের যোগফল আর গুণফলটা হবে বাস্তব সংখ্যা, আমরা ওটাও দেখতেছি আর কি, ওটাও দেখব। তো এখান থেকে একটা জিনিস আমি হচ্ছে দেখাবো, আর একটা, সেটা হচ্ছে আমার এই ওমেগা আর ওমেগা স্কোয়ারের মাঝে মাঝে তোমাকে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলে। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে ধরো ওমেগা হচ্ছে তোমার -1 প্লাস √3i ডিভাইডেড হচ্ছে 2, বলে দিল এইটার তোমার হচ্ছে মডুলাস বের করে দেখাও, আর এটার হচ্ছে আর্গুমেন্ট বের করে দেখাও। বের করতেই পারবা, খুব মানে কঠিন না। তো এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার নিয়মটা দেখো, আমরা ধরো 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে -1/2 আর প্লাস হচ্ছে √3/2 ইন্টু কত i, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এটাকে মানে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, x প্লাস i y আকারে প্রকাশ করলাম, এখান থেকে তুমি r = √/something ওটা দিয়ে প্রমাণ করতে পারবা, আর tan ইনভার্স y বাই x এটা দিয়ে প্রমাণ করতে পারবা। তো এইটা বাদেও তুমি কিভাবে প্রমাণ করতে পারতেছো দেখো, আমার হচ্ছে যে কি এখানে cos সামথিং কিছু একটা থাকে আর এই জায়গাতে সাইন থাকে, তাই তো? তাহলে cos কত ডিগ্রির মান -1/2 এটা একটু দেখো। তো এটা তোমরা যদি হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করো তাহলে হচ্ছে যে তোমার পাবা হচ্ছে 120 ডিগ্রির মান সম্ভবত, যে cos 120 ডিগ্রি হলে কত লিখতে পারি, cos হচ্ছে 90 × 1 প্লাস হচ্ছে 30, ঠিক আছে, সরি 120 ডিগ্রি না 150 ডিগ্রি, 150 ডিগ্রি, তাহলে হচ্ছে কত 60, না দেখি আগে cos 120 ডিগ্রি চেক করে দেখি, তাহলে এটা হচ্ছে কত, সাইন হচ্ছে কত 30 এবং এটা নেগেটিভ, তাহলে মাইনাস হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে cos হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রির কত লিখতে পারি, তোমার হচ্ছে 2π/3, 2π মানে 360 ডিভাইডেড হচ্ছে কত 3, 3 × 12 = 36, 120, তাহলে এটা হচ্ছে 2π/কত 3, তাহলে cos 2π/3 এর মান হচ্ছে তোমার -1/2 আর i ইন্টু দেখো sin 2π/3, কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক দেখো sin 2π/3 এর মান আবার sin 120 ডিগ্রির মান আবার √3/2, ঠিক আছে। তার মানে তুমি এটাকে কি লিখতে পারতেছো যে 1 ইন্টু দেখো 1 ইন্টু cos হচ্ছে 2π/3 প্লাস i ইন্টু হচ্ছে কত sin 2π/3, তার মানে আমরা কি জানি বলো তো, যে এইটা হচ্ছে r এর মান, তাহলে এইটা হচ্ছে তোমার কত মডুলাস হচ্ছে 1। আচ্ছা এটাকে আবার এভাবেও লিখতে পারবা, দেখো এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলো দেখি, এটা ইজিক্যাল টু কত লিখতে পারি, 1 ইন্টু হচ্ছে e টু দি পাওয়ার কত i ইন্টু 2π/3, ঠিক আছে না, যেখানে এইটা হচ্ছে তোমার মডুলাস, এটা হচ্ছে মড,
আর আয়ের সাথে এখানে যা থাকবে সেটা হচ্ছে তোমার কত আর্গুমেন্ট। ঠিক আছে, এবারে এইটা যদি বের করতে পারো তার মানে আমার ওমেগা স্কোয়ারের যদি এবার মানে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলে সেক্ষেত্রে কি করব? তো আমরা ওমেগা পাইলাম, দেখো আমি এই পাশে লিখতেছি ওমেগা ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমরা 1 ইন্টু এটা পাইলাম, তাহলে এটা আমি লিখে রেখে আপাতত যে ওমেগা ইজ ইকুয়াল টু 1 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু 2 পাই বাই কত 3। তার মানে আমরা যদি এবার ওমেগা স্কোয়ারের মনে করো মডুলাস আর আর্গুমেন্ট বের করতে চাই তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে তো হয়ে যাচ্ছে। দেখো উভয় পক্ষে যদি স্কোয়ার করতাম তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1 ইন্টু ই টু দি পাওয়ার, দেখো স্কোয়ার করলে এটার এটা গুণ হয়ে যাবে, তার মানে কত আই ইন্টু মানে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে আই ইন্টু 4 পাই বাই কত 3। এই যে এটার মডুলাস হচ্ছে তোমার 1 আর আর্গুমেন্ট কত 4 পাই বাই 3। ঠিক আছে, এটা খুবই ইজি। ঠিক আছে, একটা পেয়ে গেলে আর একটা পেয়ে যাবো। অথবা তোমরা যদি এরকম করতে চাইতা যে মাইনাসটাই আমি বের করতে চাচ্ছি যে -1 -√3i ডিভাইডেড 2, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে দেখবা যে cos 4 পাই বাই 3 এর মান -1/2, আবার দেখবা sin 4 পাই বাই 3 এর মান আবার -√3/2। ঠিক আছে, দেন এখান থেকে তুমি আবার বলতে পারবা যে i 1 ইন্টু ই টু দি পাওয়ার i ইন্টু 4 পাই বাই 3, দেন এখান থেকে মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে যে কত 4 পাই বাই 3, অথবা উভয়পক্ষে স্কোয়ার করে দিলেও এটা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে যে খুব একটা সুন্দর একটা টার্ম। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি বলি নাই, সেটা হচ্ছে আর্গুমেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট কিন্তু দুই ধরনের হয়। ঠিক আছে, এটা একটু দেখো, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম গেল, এটা ভালো করে মনে রাখবা। আর হ্যাঁ, এটা একটু দেখো, সেটা হচ্ছে আর্গুমেন্ট ছিল দুই ধরনের। আর্গুমেন্ট হচ্ছে তোমার একটা মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা, আর আরেকটা হচ্ছে তোমার সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, তো জাস্ট একটা শর্ত মনে রাখবা যে তোমার যদি থিটার মান -পাই থেকে পায়ের মধ্যে হয় তাহলে এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে যে মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, অর্থাৎ থিটার মান যদি তোমার -পাইয়ের চেয়ে বড় আর +পাইয়ের সমান অথবা তার চেয়ে ছোট এই রেঞ্জের মধ্যে যদি থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর এখানে যে থিটাটা পাচ্ছি এটা হচ্ছে গুণিতক আকারে, কারণ একটা জিনিস তোমরা একটু জানো যে ধরো sin 0 ডিগ্রির মান 0, আবার সাইন হচ্ছে 180 মানও 0, আবার সাইন 360 মানও 0, আবার মানে এর গুণিতক করতে করতে কি সারা জীবন 0ই পাবো না? মানে ধরো পাই 2 পাই 3 পাই 4 পাই 7 পাই 8 পাই 100 পাই 1000 পাই, ঠিক আছে না? তো অর্থাৎ আমরা মৌলিক অর্থাৎ প্রিন্সিপালটা তোমার হচ্ছে -পাই থেকে পায়ের মধ্যে, অর্থাৎ -পাইয়ের চেয়ে বড় আর পায়ের সমান অথবা তার চেয়ে ছোট এইটার মধ্যে যদি থাকে তাহলে বলবো এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর এখানে যেটা পাবো কথা পেলাম 30 ডিগ্রি, তাহলে শুধু কি ওই 30 ডিগ্রির মানই ওই মানটা হয়? 30 ডিগ্রির সাথে মনে করো 360 ডিগ্রি যদি যোগ করে দিই, ঠিক আছে না? তো এই সাধারণ আর্গুমেন্ট যেটা হয় যে তোমার হচ্ছে আমার থিটার মানটা যদি এরকম হয় যে 2n পাই প্লাস হচ্ছে যে থিটা, ঠিক আছে, এই রেঞ্জে যদি থাকে যেখানে হচ্ছে যে n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, তো এটা হচ্ছে তোমার হচ্ছে যে কি সাধারণ আর্গুমেন্ট। অর্থাৎ 2 পাইয়ের n গুণিতক আকারে যদি থাকে এবং থিটাটার এর সাথে যোগ, তাহলে এই ফর্মেটে থাকলে সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এবং আরেকটা কথা বলে রাখি যে যদি তোমাকে কোনো অঙ্কে বলে দিচ্ছে জাস্ট আর্গুমেন্ট নির্ণয় করো, ধরো বাই ডিফল্ট মানে শুধু অঙ্কে কোনো কিছু বলে নাই যে মুখ্য আর্গুমেন্ট নাকি সাধারণ আর্গুমেন্ট, শুধু বলে দেওয়া আছে যে আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট কত, ধরো এটা হচ্ছে আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে বাই ডিফল্ট মুখ্য আর্গুমেন্টটা নির্ণয় করবো আর কি, বাই ডিফল্ট মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। আর যদি তোমার হচ্ছে বলে দেওয়া থাকে একদম এক্স্যাক্টলি মুখ্য আর্গুমেন্ট, তাহলে মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট সাধারণ আর্গুমেন্ট, আর কিছু বলে না দেওয়া থাকলে আমরা মুখ্য আর্গুমেন্টটাই হচ্ছে নির্ণয় করে দেখাবো। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে যে মানে একটু ছাড়া পড়ে গেছিল আর কি, এর সাথে বলে দিলাম। ওকে, এবারে দেখো আমার হচ্ছে যে হ্যাঁ ওমেগা নিয়ে এখনো কথা শেষ হয় নাই, ওমেগা নিয়ে অনেক কথা আছে, তো ওগুলা দেখাচ্ছি। যে আমরা দেখো এই √3 এইটা ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তিনটা তো পাইছি, এককের ঘনমূল হচ্ছে 3টা পাইলাম, তাই তো? আচ্ছা, ভিডিও 34 মিনিট। ওকে, তো একটা জিনিস দেখো যে 1-এর আর মানে আমরা একক যেটাকে বলতেছি এককের মানে ঘনমূল হচ্ছে তোমার 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ারের মান আছে। আমরা যদি এই 3টাকে যোগ করি আর যদি গুণ করি, তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে ওমেগা আর ওমেগা স্কোয়ার পরস্পর অনুবন্ধী, তার মানে যোগফল গুণফল কী হবে? বাস্তব সংখ্যা হবে।
তো এখান থেকে দেখো আমরা যদি 1 প্লাস ওমেগা প্লাস যদি ওমেগা স্কোয়ার যদি করি সেক্ষেত্রে কী মানটা আসে দেখো 1 তো থাকে, ওমেগার মান আমরা কি যদি আমরা প্লাস দিয়ে ধরি যে √3i/2, তাহলে এটা কি হবে মাইনাস। তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা, একটাকে প্লাস ধরা আর একটাকে মাইনাস ধরা লাগবে। তাহলে এখান থেকে 2 লসাগু, তাহলে এখানে থাকে 2 -1 প্লাস √3i -1 মাইনাস √3i, তাহলে এখান থেকে √3i কেটে গেল, তাহলে -2 +2 এটাও কেটে যাচ্ছে, তাহলে থাকে কত হচ্ছে 0। তার মানে কি পাচ্ছি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, এইটার মান হয়ে যাচ্ছে কত 0। এইটা তোমাকে মুখস্থ করে নেওয়া লাগবে, মুখস্থ, ঠিক আছে। আবার তুমি যদি এরকম করতা যে হচ্ছে গুণ করতা যে 1 × ওমেগা স্কোয়ার, তিনটাকেই যদি গুণ করতা তাহলে গুণফলটা কত হইতো দেখো, ঠিক আছে। তাহলে এটা তো একটা সূত্র আকারে দেখলাম যে তিনটার যোগফল হচ্ছে কত আসবে 0। আর যদি আমি গুণফল করতাম যে 1 × ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে কত হচ্ছে ওমেগা কিউব। আচ্ছা এটা পরের লাইনে লিখতেছি, তাহলে 1 × ওমেগা মানে -1 প্লাস √3i, ওমেগা মানেই প্লাস আছে না, ওমেগা মানে মাইনাসও হইতে পারে, মাইনাস ধরলে ওমেগা স্কোয়ার প্লাস হবে, আর -1 মাইনাস √3i ডিভাইডেড কত 2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এটা ওমেগা কিউব ইজ ইকুয়াল টু, এখানে তোমার হচ্ছে যে 1 তো 1ই, 2 2 4 নিচে, আর এটা হচ্ছে কি এটা মনে করো a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে কত b স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখান থেকে আসতে হচ্ছে 1 আর মাইনাস হচ্ছে যে 3i স্কোয়ার ডিভাইডেড 4, তার মানে 1 - 1 হচ্ছে +3 ডিভাইডেড 4, মানে 4/4 মানে কত 4/4 মানে হচ্ছে 1। তার মানে তুমি কি বলতে পারতেছো ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত আসছে 1। ক্লিয়ার? অর্থাৎ আমরা দুইটা সূত্র পাইলাম, এক হচ্ছে যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার বলি তাহলে এইটার যোগফলটা আসবে হচ্ছে 0 আর গুণফলটা আসবে হচ্ছে 1। এই দুটো আমাকে মুখস্থ করে নেওয়া লাগবে এবং এখান থেকে আরও ফরম্যাট আসে আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখি যে ওমেগা কিউব তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 কত, যদি এখান থেকে বলি যে ওমেগা টু দি পাওয়ার 4 তার মানে কত ওমেগা কিউব ইন্টু হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান 1, তাহলে 1 ইন্টু হচ্ছে ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার যদি 5 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত ওমেগা কিউব ইন্টু হচ্ছে যে ওমেগা স্কোয়ার, তার মানে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 তাহলে ওমেগা কিউবের উপর স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার, তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 3 3-এর গুণিতক যদি যায় ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 9, ওমেগা টু দি পাওয়ার 12, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 আসছে না। তাহলে এক্ষেত্রে তুমি একটা জিনিস বলতে পারবা, সেটা হচ্ছে যে 3-এর গুণিতক আকারে যদি যায় অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 3n, যেখানে n বিলংস হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো এক্ষেত্রে তুমি কি বলতে পারতেছো যে এইটা ইজ ইকুয়াল টু কত আসবে, এটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1। কীভাবে 1 আসছে এটা একটু দেখো, যে ওমেগা কিউব এর পাওয়ার দিয়ে দিলাম হচ্ছে n, তাহলে ওমেগা কিউবের পাওয়ার 1, 1-এর পাওয়ার n মানে কত 1ই আসছে, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু 1। আবার যদি আমি এরকম বলি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, তাহলে এটা কত আসবে ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু হচ্ছে কত ওমেগা টু দি পাওয়ার 1, তাহলে এইটা মানে চলে আসছে তোমার হচ্ছে 1 থাকে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, তার মানে হচ্ছে যে ওমেগা স্কোয়ার। তাহলে এইভাবে করে চলতে থাকবে, অর্থাৎ এবার আয়ের মতো কাহিনী, আয় যেরকম করে দেখে আসছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো দেখি যে আমার ওমেগা টু দি পাওয়ার মনে করো আছে কথার কথা 100, সেক্ষেত্রে কী করবা, তাহলে 3-এর গুণিতক পর্যন্ত যাওয়া লাগবে, তার মানে আমাকে এখানে 100কে 3 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে 3 33 হচ্ছে 99 থাকে হচ্ছে 1, তাহলে এইটাই হয়ে যাবে নতুন পাওয়ার। অর্থাৎ 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকবে ভাগশেষটা হয়ে যাবে নতুন পাওয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 99 পর্যন্ত পাচ্ছি হচ্ছে 1, তাহলে আরেকটাই থাকে ওমেগা, ওই যে ওমেগাই থাকে। ক্লিয়ার? আর যদি এরকম থাকতো মনে করো আছে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9, সেক্ষেত্রে কী করব, এটা কিন্তু একটু খুব ভাববার বিষয়। আয়ের ক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে যদি অসংখ্য পদ থাকে সেক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে তোমার লাস্টের দুইটা পদকে 4 দ্বারা ভাগ করতাম, 4 দ্বারা ভাগ করা লাগছে, সেটা কিন্তু 4-এর ক্ষেত্রে আর কি, কিন্তু এটা কিন্তু 3-এর ক্ষেত্রে। 3-এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য না। 3-এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে মানে বিভাজ্য যে মানে ভাজ্য ভাজক ওই জিনিসগুলো যখন আমরা ক্যালকুলেশন করতাম, এটা হচ্ছে আমাদের ছোটোকালে শেখানো হয় না যদিও, তো এটা একটু মনে রাখবা যে যদি
তোমার হচ্ছে যে এইরকম মানে 3 দ্বারা কোনো কিছু বিভাজ্য করতে বলে, তাহলে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে যোগ করে যেটা যোগফল হবে ওই যোগফলকে 3 দ্বারা ভাগ করে যেটা ভাগশেষ হবে সেটা হবে তার নতুন পাওয়ার। অর্থাৎ আমি এই জিনিসটা আর কি ক্লিয়ারলি বলে দিচ্ছি। এখানে কি করা লাগবে যে এই প্রত্যেকটা পদ যোগ করো, এখানে 9 পর্যন্ত যেহেতু সিরিয়াল ওয়াইজ আছে, তাহলে 9 পর্যন্ত যোগ করলে কত হবে? এখানে তো ন্যাচারাল নাম্বারের যোগফল, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড কত 2, তার মানে 9 গুণিত 10/2 অর্থাৎ 5 লং 45। তাহলে এই 45কে তুমি এবার ভাগ করো 3 দ্বারা, তাহলে 45কে যদি 3 দ্বারা ভাগ করা হয় 3 15 কত 45 থাকে হচ্ছে 0, তাহলে এটাই হয়ে যাবে নতুন পাওয়ার। ঠিক আছে, তার মানে এত ইজি করে লিখতে পারবো ওমেগার পাওয়ার 0, তার মানে হচ্ছে কত 1। ক্লিয়ার? অর্থাৎ আমি এখন থেকে বলে দিচ্ছি যে ওমেগার পাওয়ার যাই হোক, সেটা ছোট হোক বড় হোক, তুমি কি করবা? জাস্ট যোগ করবা, সুন্দর করে যোগ করবা। মনে করি এটার ক্ষেত্রে যদি বলতাম, এটার ক্ষেত্রে তাহলে কি করতাম? 1 যোগ 0 যোগ 0, তাহলে কত হয় 1, তাহলে 1কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 0 0 হাতে থাকে 1, মানে নামে হচ্ছে 1, তাহলে এই যে নতুন পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওমেগার ক্ষেত্রে যে কাজটা করবো আমি লিখে দিচ্ছি যে এর পাওয়ারের প্রত্যেকটা পদকে, প্রতিটি অঙ্ককে যোগ করে যোগফলকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটি হবে নতুন পাওয়ার। যে ভাগশেষ থাকে সেটি হবে নতুন পাওয়ার। ঠিক আছে, এই কথাটা সুন্দর করে মনে রাখবা। ওকে, তাহলে ওমেগার মোটামুটি হচ্ছে যে ইয়েটা আর কি শেষ হচ্ছে। এবার আমি এটা একটু গ্রাফিক্যালি দেখাবো। যেমন আয়ের গ্রাফিক্যাল আমরা কি দেখছিলাম যে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে হচ্ছে যে ঘুরায় দেয়, তো ওমেগাটা ঘুরায় দিবে তোমার হচ্ছে কত, এটা একটু দেখি। যখন আমরা এটাকে প্লট করব, মানে আমরা যখন গ্রাফিক্যালি প্লট করব, তখন দেখবা যে হচ্ছে যে কি এইটা হচ্ছে যে যদি 1 হয়, ঠিক আছে, এইটা 1 হইলে, সরি আমরা 3D কেন দেখতেছি, 2D এর ক্ষেত্রে আর কি, যে এটা যদি 1 হয় তো ওমেগা বা ওমেগা স্কোয়ার যেটাই বলো আর কি, যদি ওমেগা দ্বারা গুণ করি তাহলে এইটা এরকম একটা পজিশনে চলে আসে মানটা, অর্থাৎ -1 প্লাস হচ্ছে যে √3/2 ডিভাইডেড 2, এটার যে মানটা হবে অর্থাৎ ওমেগা দ্বারা গুণ করলে এরকম একটা জায়গাতে, মনে করো এটা ওমেগা, আবার একে যদি আবার ওমেগা দ্বারা গুণ করো তাহলে আরও 120 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে যে কি এটা কি হয়ে যায়, এটা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে ফেলে আর কি। ঠিক আছে, মনে করি এখানে যদি 1 মানটা হয়, এটাকে গিয়ে যদি আমরা দেখি তাহলে এটা একটা সমবাহু, সুষম সমবাহু ত্রিভুজ, সমবাহু তো সুষমই হয় আর কি। ঠিক আছে, তো তাহলে এটা 1, এটা মনে করো ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে সমবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এই কোণগুলো কত হবে, এটা 120 ডিগ্রি, এটা আসবে 120 ডিগ্রি, এটা আসবে কত 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারতেছি যে ওমেগা দ্বারা গুণের অর্থ হচ্ছে, ওমেগা দ্বারা গুণের অর্থ হলো, ঠিক আছে, 120 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করানো। ওকে, তো এখানে একটা জিনিস আমি আরেকটা জিনিস অ্যাড করে রাখতেছি, এটা যে আমরা জাস্ট এককের ঘনমূল দেখছিলাম, কিন্তু এককের n তম মূল যদি বের করতে, মনে করি এককের কথার কথা √4, √5, √6, √7, √8, √100, তাহলে যত মূল হবে মানে ততগুলা, মনে করো যত এককের কাল্পনিক, মানে যেমন আমরা এককের কি দেখলাম যে হচ্ছে ঘনমূল, মানে 3টা মূল আসছিল, যদি এককের মনে করো যে ষষ্ঠ মূল দেখাবে তাহলে 6টা মূল আসবে। ঠিক আছে, তাহলে এরকম করে তোমার যতগুলা মূল আসুক তাহলে কোন কিভাবে নির্ণয় করবে এটা আমি হচ্ছে যে বলে দিচ্ছি। এই কথাটা হচ্ছে যে একটু ভালো মতো মাথায় রাখবে আর কি। ঠিক আছে, যে কথাটা হচ্ছে এরকম যে এককের n তম মূলের ক্ষেত্রে, সরি আমার ইয়েটা গেল কোথায়, যে এখানে আমরা কি পেলাম যে দেখো 360 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করতেছিলাম, সমবাহু ত্রিভুজ মানে কি, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, তা এক্ষেত্রে আমার কোণটা আসছিল হচ্ছে কত, পুরা কোণ হচ্ছে 360 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু থাকে, তাহলে হচ্ছে তোমার কত, এটা 120 ডিগ্রি আসছিল। ঠিক আছে, তো তাহলে এই কথাটা আমি এইভাবে এখন বলবো, কথাটা হচ্ছে দেখো লিখবা হচ্ছে এককের n-তম মূলগুলো, এককের n-তম মূলগুলো একটা সুষম
মানে এন সুষম এন বাহু বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু নির্দেশ করে। ঠিক আছে, লিখবা হচ্ছে যে এককের এনতম মূলগুলো একটি সুষম এন বাহু বিশিষ্ট ক্ষেত্রের তোমার হচ্ছে শীর্ষবিন্দু নির্দেশ করে। এবং এদের একটা জিনিস বলি, হ্যাঁ এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখতে পারো, আমরা ভরকেন্দ্র পড়ে আসছিলাম না, যে ভরকেন্দ্র কী ছিল, যে তাদের মধ্যমাগুলোর মধ্যবিন্দু। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখবো আমরা, যে আমি এর আগে যে চিত্রটা দিলাম আর কি, ঠিক আছে, এই চিত্রটার ক্ষেত্রে কী ছিল, যে এখানে একটা, এই জায়গাতে একটা, আর এই জায়গাতে একটা। দেন এখানে তুমি যদি এটার ভরকেন্দ্র করতা, অর্থাৎ মানে তুমি যদি বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে হচ্ছে যাইতা, তাহলে দেখতে হচ্ছে কি এই মূল বিন্দুতে, অর্থাৎ 0 0 বিন্দুটাই হয়ে যেত তোমার হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে, অর্থাৎ এটা যে কোনো ক্ষেত্রে আর কি। অর্থাৎ তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে একটি সুষম এন বাহু বিশিষ্ট ক্ষেত্রের শীর্ষবিন্দু নির্দেশ করে, এবং ওই ক্ষেত্রের ভরকেন্দ্র অলওয়েজ মূল বিন্দুতে অবস্থান করবে, তো এখানে হ্যাঁ, তাহলে এখানে কোণটা কত হবে? আমরা তো হচ্ছে যে কোণগুলা মানে কত ডিগ্রি কোণে রোটেট করে দিচ্ছে, আমরা ওখানে কি দেখে আসলাম, যেটা একটা সমবাহু ত্রিভুজ ছিল, তার মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি টোটাল কোণ, তাহলে টোটাল কোণকে 3 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কত বাহু আছে? এটা হচ্ছে এনতম মূলগুলোর একটা সুষম এন বাহু বিশিষ্ট, তাহলে এনটা বাহু আছে, তাহলে যতগুলা বাহু 360কে তত দ্বারা হচ্ছে যে ভাগ করা লাগবে। তাহলে এই কথাটা লিখবে এভাবে, যে এককের এনতম মূল দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে, তাহলে লিখবে এই কথাটা এভাবে, যে এককের এনতম মূল দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি কোণে সরে যায়? 360 ডিভাইডেড n ডিগ্রি কোণে সরে যাবে। ঠিক আছে, এই কথাটা যদি ভালো মতো মনে রাখতে পারো, তাহলে তোমার কোণ নির্ণয়ের কোনো সমস্যা হবে না। এটা আমরা বের করেছিলাম এককের হচ্ছে যে, মনে করো যে কি ঘনমূল, মানে 3টা মূল ছিল, তাই 3 দ্বারা ভাগ ছিল। যদি এটা হচ্ছে যে তোমার একটা পঞ্চমূল থাকে এককের, তাহলে পঞ্চমূল মানে কি, একটা কি হবে, একটা পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ। তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে তার ভরকেন্দ্র থাকবে 0 0, এটা তো সব ক্ষেত্রে। ঠিক আছে, আর কোণ হবে তোমার হচ্ছে 360 ডিভাইডেড কত, 360 ডিভাইডেড হচ্ছে 5, যেটা কোণ আসে আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার হচ্ছে জিনিসগুলো আসবে আর কি। ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিও কত পর্যন্ত হইল? 48 মিনিট। আচ্ছা, আর একটা কনসেপ্ট বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে, যদিও এটা আমি হচ্ছে যে এমসিকিউতে বলবো, তবুও জাস্ট একটু বলে রাখি আর কি আজকে। দেখো, আমরা এইটা দেখে আসলাম যে √3 মানে যেখানে আমরা দেখবো √3 সেখানে আমি বসিয়ে দিতে পারবো একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এটা তো একদম মনে করো যখন মুখস্থ হয়ে গেল আর কি। ঠিক আছে, এককের ঘনমূল মানে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার। তো ধরো তোমাকে বের করতে বলছে, সাপোজ এরকম যে √3, এক্সাম্পল মনে করে একটা দিলাম, √3 ধরো 27, কথার কথা। এটা ইজ ইকুয়াল টু, মনে করো তুমি কিছু ধরে নিলা, যে এটা ইজ ইকুয়াল টু ধরে নিলা হচ্ছে এক্স। তা এক্সের কয়টা মান আসবে এখানে? 3টা মান আসবে নিশ্চয়। তো এটাকে কিন্তু আমি মানে ইয়েতে মানে কী বলে ডিটেলসে করতে পারবো, কিন্তু খুব সহজে কীভাবে করা যায়, যেহেতু আমি এই জিনিসটা শিখে ফেলছি, সহজে কীভাবে করতে পারবো, ধরো উভয় পক্ষে যদি কিউব করে দিই, যে x³ ইজ ইকুয়াল টু হচ্ছে 27, তার মানে এখানে কী বলতে পারি, যে x³ ইজ ইকুয়াল টু 3 উপর কিউব, তাই তো হচ্ছে, তাই না? তাহলে এখন এইটাকে যদি, অর্থাৎ এরকমের ক্ষেত্রে এমসিকিউতে আর কি, এমসিকিউ বা ছোট মনে করো যে রিটেনের জন্য আর কি, এই জিনিসগুলো এভাবে করতে পারবা। আমি যে এই কিউব পাইলে আমি এদিকে পার করে নেবো, একদিকে পার করে নেবো, যে x³ ডিভাইডেড 3³ ইজ ইকুয়াল টু থাকছে কত, 1। তাহলে এখানে এটাকে লিখতে পারি x/3 পুরোটার উপর কিউব, এত ইজ ইকুয়াল টু 1। তার মানে তুমি কি বলতে পারবা, যে x/3 ইজ ইকুয়াল টু √3 কত, 1। আর যেখানে আমরা বলছি কি, যেখানে আমরা দেখবো √3 সেখানে আমি বসিয়ে দেবো 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে
এখানে এক্স এর মান পাবা একটা 3, একটা হচ্ছে 3 ওমেগা আর একটা হচ্ছে 3 ওমেগা স্কোয়ার, শেষ। অর্থাৎ রুট কিউব 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 3i 3 ওমেগা স্কোয়ার, মানে 3 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এরকম করে যদি তোমাকে এটা বের করতে বলে, দেখো ধরো বের করতে বললো এটা যে এক্স ইজ ইকুয়াল, আমি ধরে নিলাম যে মনে করো যে রুট কিউব আয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে যে এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে যে কত আই, তার মানে এক্স কিউব ইজ ইকুয়াল টু এখানে আমি কত লিখতে পারি, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। আচ্ছা, তাহলে মাইনাস আই কিউবের মান কত, আই, কারণ দেখো আই কিউবের মান মাইনাস আই, আর মাইনাসের উপর কিউব মানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস। তার মানে তুমি এখান থেকে লিখতে পারতেছো এক্স বাই মাইনাস আই পুরোটার উপর কিউব ইজ ইকুয়াল টু কত 1। অর্থাৎ আমি কি বলেছি, কিউব পাইলে একদিকে পার করে নিব, ঠিক আছে। তার মানে এখান থেকে বলতে পারতেছো এক্স বাই মাইনাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে রুট কিউব কত 1। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত বলা যাবে যে এক্স বাই মাইনাস আই, আর রুট কিউব 1 পেয়ে গেলে আমরা কি লিখবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। তার মানে এখানে আসছে অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা স্কোয়ার। অর্থাৎ এটা কার ঘনমূল পেয়ে গেলাম, রুট কিউব আয়ের ঘনমূল হচ্ছে মাইনাস আই ওমেগা স্কোয়ার। এটা মনে করো আপাতত রাখলাম। এবার মনে করি এবার তোমাকে অঙ্কতে বললো রুট কিউব মাইনাস আই নির্ণয় করো। তার মানে কি হবে, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস আই, তার মানে আই কিউবের মানই তো তোমার হচ্ছে যে কত মাইনাস আই। তার মানে এইটা এই পাশে পার হয়ে যাবে, তাহলে এক্স বাই আই এর উপর কিউব, তার মানে এক্স বাই আই ইজ ইকুয়াল টু রুট কিউব 1। তাহলে এই ওয়ানটা এখন এই পাশে গুণ হয়ে যাবে, রুট কিউব 1 মানে এইটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে 1 গুণ হয়ে গেলে আই গুণ হয়ে গেলে তাহলে তোমার হচ্ছে এগুলো প্লাস। তার মানে তুমি এখান থেকে বলতে পারতেছো যে এক্স ইজ ইকুয়াল টু আমি কত বের করলাম যে রুট কিউব মাইনাস আই ইজ ইকুয়াল টু তাহলে কত আসলো আই ওমেগা আর হচ্ছে কত আই ওমেগা স্কোয়ার। এটা খুব ইজিলি সলভ করতে পারতেছি না। এবার তোমার হচ্ছে যে কি দেখো রুট কিউব আই যেগুলো পাইলাম, রুট কিউব মাইনাস আই তার উল্টাটা পেয়ে গেলাম না। তাহলে এখান থেকে আমি কি বলতে পারতেছি যে রুট কিউব আই প্লাস হচ্ছে রুট কিউব মাইনাস আই, অর্থাৎ এই দুটো যদি আমি যোগ করি তাহলে যোগফল কত পাবো 0। এগুলো আমি একটা অঙ্ক, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে যদিও টাইপ ওয়াইজ আমি আলোচনা করব, মানে আমি জাস্ট হচ্ছে যেহেতু 1 ওমেগা স্কোয়ার এই জিনিসটা জানি তাই একটু করে জাস্ট আলোচনা করে রাখলাম, ঠিক আছে। তো আপাতত আজকের ভিডিও এখান পর্যন্তই। নেক্সট ভিডিওতে হয়তো আমরা হচ্ছে যে কি ম্যাথে ঢুকে যাবো আর কি, ঠিক আছে। আরও কিছু আছে তোমার, আরও মানে এগুলো তো হচ্ছে যে কি আমি জাস্ট একাডেমিকে দেখার জন্য, একাডেমিকটা জাস্ট ভালো মতো সলভ করার জন্য আমি জাস্ট এগুলো দিচ্ছি আর কি। আমি কিন্তু এখনও অ্যাডমিশনে হিউজ প্রবলেম আছে, মানে অ্যাডমিশনে এতগুলো প্রবলেম সলভ করানো যায়। এখন আমি যদি একটার উপরে থাকি তাহলে মনে করো যে মানে অনেক মানে লম্বা ক্লাস হবে, প্লাস হচ্ছে মনে করো অনেকগুলা লেকচার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আপাতত আমরা জাস্ট বোঝার জন্য আমি হচ্ছে যে যতটুকু পারতেছি, তবুও তো আমি অনেকগুলো মনে করো ভার্সিটির এমসিকিউ রিলেটেড প্লাস একাডেমিক এমসিকিউ রিলেটেড রিটেন রিলেটেড সব কিছু বলে রাখতেছি, তবু এর বাইরে অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে সলভ করবো এগুলো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই।